হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি গত ৫ ডিসেম্বর কানাডাতে এসে পৌঁছাই। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই। ঠিকঠাকভাবে পৌঁছাই। যদিও আমাদের ফ্লাইটে একটু ডিলে হয়েছিল। এমনি আর আদার্স কোনো অসুবিধা হয় নাই এবং ওইদিনই আমি টরন্টো থেকে উইন্ডসরে চলে আসি। তো আমি বিশেষ করে আসার আগে হয়তো সবার সাথে মিট করা বা সবার সাথে দেখা করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। কারণ যেহেতু আমি আমার জব থেকে জব ছেড়ে আসার প্রায় ৪ দিন আমি সময় পাইছি সবকিছু গোছানোর। তো ৪ দিন খুবই কম সময় ছিল। এই সময়ে সবার সাথে আসলে মিট করা বা দেখা করা, কথাবার্তা বলা সবকিছু হয়ে ওঠে নাই। তো অনেকে আমাকে বিচ্ছিন্নভাবে ফেসবুক মেসেঞ্জারে আমাকে নক করছেন, হয়তো জানতে চাচ্ছেন যে আসলে কীভাবে কী করলাম বা কীভাবে আসলাম সেই বিষয়গুলা। তো আমি চিন্তা করলাম যে আলাদা আলাদাভাবে মেসেঞ্জারে সবাইকে না বলে যদি আমি যদি ভার্চুয়ালি বলে দেই, তাহলে হয়তো দেখা যাবে যে ইনফরমেশনগুলা সবার মধ্যে শেয়ার হবে, সবাই জানবেন। তো ক্যানাডাতে আসা আসলে তেমন জটিল কোনো বিষয় না। যেমন আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি সবকিছু আপনি নিজে করেন, যেমন আমার ফুল ফাইলের যে প্রসেসিংটা সেটা আমি নিজে করেছিলাম। আর বিশেষ করে আমি কিন্তু এজেন্সির যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে আমি নিজেও কিন্তু কয়েকটা এজেন্সিতে গিয়েছি। হ্যাঁ, কিন্তু পার্সোনালি আমি ওই এজেন্সিগুলা দেখলাম যে যেকোনো এজেন্সিতে আপনি যান না কেন তারা কিন্তু কমার্শিয়ালি আপনাকে ট্রিট করবে এবং আপনার কাছে মনে হবে যে ওনাদের কথা শুনে যে কানাডা আসা আসলে খুবই ইজি একটা ব্যাপার এবং এখানে গেলেই আপনার লাইফ সেটেল। আপনি এখানে গেলে আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। বিষয়টি হচ্ছে এমন। এবং আপনাকে যেকোনোভাবেই বুঝাবে যে এটা কোনো ব্যাপারই না। আপনি যেতে পারবেন। কোনো সমস্যা নেই। এবং যদি এমনও দেখবেন অনেকে আছে বলবে যে আইএলটিএসও লাগবে না। মানে আইএলটিএসও দিতে হবে না আপনাকে। আপনি যেতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে ধরেন যে ফাইলটা আপনার নিজের, আপনি নিজে একটা স্বপ্ন দেখছেন, আপনি পরিশ্রম করে আইএলটিএস করছেন এবং সকল ডকুমেন্টেশনে কাজ করছেন। দিন শেষে যদি ধরেন কোনো একটা এজেন্সির কোনো ভুলের কারণে আপনার যদি ভিসাটা না হয়, রিজেকশন আসে, এক্ষেত্রে কিন্তু মানে ক্ষতিটা কিন্তু আপনার নিজের। আমি ব্যক্তিগতভাবে কোনো এজেন্সি সাজেস্ট করি না। কারণ যেহেতু আমি নিজেও কোনো এজেন্সিকে প্রেফার করি না এইজন্য, কারণ আমি যাইনি সেখানে। আর আমি যেদের কাছে গিয়েছি আমি, তাদের থেকে আমি কিন্তু ভালো কোনো ফিডব্যাক পাই নাই। এবং এই ক্যানাডার বিষয়টাতে অনেক কিন্তু আমাদের বিশেষ করে সন্দ্বীপে আমাদের যে সকল ভাইরা আছে, ওনারা হয়তো ১ টা বা ২ টা প্রতিষ্ঠান চিনে খুবই ভালো। আমি নাম বলছি না। তো ওনারা কিন্তু খুব দৌড় দিয়ে কিন্তু সেখানে চলে যায় এবং আদৌ আসলে কী ডকুমেন্ট দিচ্ছে, কীভাবে দিচ্ছে, হ্যাঁ? এগুলো কিন্তু ওনারা কিছু জানেন না। তো একটা সময়ে যেটা যখন ধরেন ২০২১ সালের ২২ সালের কথা যদি বলি, তখন কিন্তু ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলো ছিল, তখন কিন্তু অনেক ভিসা হইছে। কিন্তু সেই তুলনায় এখন যদি বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, তাহলে আপনি কোনো প্রকার যে ডকুমেন্টেশনগুলা আপনি আগে ডুপ্লিকেট করে তৈরি করতো বা যেভাবে করে হয়ে যেত, পার পেয়ে যেত, এখন কিন্তু আসলে বিষয়টা এমনটা না। তো আমি আপনাদেরকে সবাইকে পরামর্শ দিব এটা যে, যদি আপনারা চিন্তা করে থাকেন যে আপনি হায়ার স্টাডির জন্য হোক অথবা জব পারপাসে হোক আপনি ইউরোপ কান্ট্রিতে অথবা আপনি কানাডাতে আসবেন বা অস্ট্রেলিয়াতে আপনি হায়ার এডুকেশনের জন্য যাবেন, তাহলে ১ম এ আপনার ফার্স্ট স্টেপ হবে যে আপনি আগে ডিটারমাইন্ড হওয়া যে আপনি আসলে আপনার যে প্ল্যানটা আপনি করছেন, এই প্ল্যানটা নিয়ে ডিটারমাইন্ড হওয়া এবং পরবর্তীতে আপনি চিন্তা করা যে আসলে আপনার এই প্ল্যানটাকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনি হায়ার স্টাডিতে বাইরে যেতে চান অথবা আপনি জব পারপাসে যদি বাইরে যেতে চান, তাহলে কী, কী ডকুমেন্টেশনের প্রয়োজন আছে? কোন ধরনের ডকুমেন্ট আপনার লাগবে? আপনাকে প্রুভ করতে হবে যে ওই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে। এবং যেমন ধরেন অনেকে আইএলটিএস দেয়, কিন্তু আইএলটিএস দেওয়ার পরে ধরেন অনেকে ৪ মাস বসে থাকে বা ৬ মাস বসে থাকে। কারণ যখন আইএলটিএসের রেজাল্টটা হাতে পায়, ওই টাইমে দেখা যায় যে কোনো ইউনিভার্সিটির কিন্তু অ্যাপ্লিকেশনের ডেডলাইন কিন্তু তখন আর থাকে না। তো এক্ষেত্রে ৬ থেকে ৭ মাস বা ৪ মাস, ৫ মাস এমনও আছে যে অনেকের সময় কী হয়? লস হয়। তাহলে আইএলটিএসটা আপনি দিলে কোন ডেটে দিবেন? কখন দিবেন? কখন দিলে পরে ধরেন আপনি আইএলটিএস দেওয়ার পরে আপনাকে বসে থাকতে হবে না। আপনি আইএলটিএসের রেজাল্টটা পাইছেন, সাথে, সাথে আপনি বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালটা অন আছে, আপনি অ্যাপ্লিকেশন শুরু করলেন। অ্যাপ্লিকেশন শুরু করার পরে, অ্যাপ্লিকেশন শুরু করার আগে আপনার কী, কী ডকুমেন্ট লাগতে পারে? তাহলে সেই জিনিসগুলো আপনাকে এক্কেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে।
এবং অ্যাপ্লিকেশন করার পরে আপনার কী ডকুমেন্টেশন লাগবে। ধরেন আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশনে যান, তাহলে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কী ডকুমেন্ট আপনার লাগতে পারে, এই জিনিসগুলো আপনার ক্লিয়ার কনসেপ্ট লাগবে। এসওপি লেখার ক্ষেত্রে অথবা রিকমেন্ডেশন লেখার ক্ষেত্রে কপি পেস্ট না করে আপনি যদি নিজের মতো করে, সময় লাগুক, ধরেন কেউ এসওপিতে 15 দিনও সময় দেয়, 10 দিনও সময় দেয়, কেউ আবার একদিনে কপি পেস্টও করে দেয়। এখন আপনি আপনার এসওপি কতটুকু সুন্দর করতে চাচ্ছেন বা কী পরিমাণ ইনফরমেটিভ করতে চাচ্ছেন, বা আপনার এই এসওপির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার অ্যাডমিশনটা কী হবে, গ্রান্টেড হবে। তাহলে এক্ষেত্রে কপি পেস্ট না করে নিজের ভিউ থেকে দেওয়াটাই আমার কাছে অনেক বেশি যুক্তিযুক্ত মনে হয়। আর নিজের ফাইলের কাজ নিজে করেন, হেল্প লাগলে বলেন, যতটুকু হেল্প করার হেল্প করব। নিজের ফাইলের কাজ নিজে করেন এবং মোটামুটিভাবে ধরেন নিজে করলে যেটা হবে, নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি আমার ফাইলের কাজ করতেছি এবং আমার কাছে যতগুলো ডকুমেন্ট আমি সাবমিট করতেছি প্রত্যেকটা ডকুমেন্ট অথেন্টিক, এবং আমি জানি যে আমি আসলে কী ডকুমেন্ট সাবমিট করতেছি, একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হলো আপনি ধোঁকায় পড়বেন না। আপনি ধোঁকায় পড়বেন না। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশে ব্যবসা যে হয়, এটা 2টা ক্যাটাগরি মোটামুটি আমার কাছে যেটা ক্লিয়ার। এক হচ্ছে আপনাকে স্বপ্ন দেখাবে, এমন স্বপ্ন দেখাবে যে আপনার কাছে মনে হবে যে আসলে এটা আমার মানে কিছুই করতে হবে না, তেমন কিছু না, যে আপনি মানে এই জায়গায় গেলেই পরে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। স্বপ্ন দেখাবে, বিজনেস শুরু। অথবা আপনাকে ভয় দেখাবে, ডিফিকাল্টিস দাঁড় করায় ফেলবে, অনেক ডিফিকাল্ট, পারবেন না আপনি, আপনি জানবেন না, আপনি এটা পারবেন না, আপনি ওইটা পারবেন না। তাহলে 2টা থিং। একটা থিং হলো হয় আপনাকে ভয় দেখাবে, আপনাকে ভয় দেখাইয়ে আপনার কাছে আপনাকে নিজেকে বিশ্বাস করতে বাধ্য করবে যে এটা আপনার দ্বারা হবে না, আপনি যেতে হবে, তাদের কাছে আপনি যাবেনই, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হলো আপনাকে স্বপ্ন দেখাবে এবং এমন স্বপ্ন দেখাবে যে ওখানে গেলেই হবে, আর কোথাও গেলে হবে না। তখন আপনি চিন্তা করবেন যে না, আসলে ওখানেই যাই। প্রত্যেকটা প্ল্যানিং বা আপনি যদি আজকে চিন্তা করেন আপনি হায়ার স্টাডির জন্য যাবেন, মিনিমাম আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগবে এবং এই 1 থেকে 10 বছর আপনাকে মেনে নিতে হবে। এই 1-1.5 বছর আপনাকে আপনার ডকুমেন্টেশন বলেন, আপনাকে আইলস করা বলেন, পাশাপাশি আপনাকে প্রস্তুত করা বলেন। বাইরের দেশে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে, একটা রিসার্চ ইউনিভার্সিটি যদি আপনি পড়তে চান, ওরা কিন্তু আপনার একটা প্রোফাইল দেখে, ফুল প্রোফাইল। ধরেন আপনার সার্টিফিকেট আছে, আপনি ভালো রেজাল্ট করছেন, এইটার উপর ডিপেন্ড করতে আপনার অ্যাডমিশন হবে না। এই সার্টিফিকেট আর ভালো রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু অ্যাডমিশন, স্কলারশিপ অথবা টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আপনি পাবেন না। আপনাকে একটা প্রোফাইল বিল্ড করতে হবে, যে প্রোফাইলে আপনার একাডেমিক রেজাল্ট যেমন ভালো লাগবে, পাশাপাশি আপনার যদি জব করে থাকেন তাহলে জব এক্সপিরিয়েন্স লাগবে, সোশ্যাল অ্যাক্টিভিটিস লাগবে, যেমন ভলান্টিয়ারিং হতে পারে, পার্সোনাল অ্যাচিভমেন্ট লাগবে, কোকারিকুলাম অ্যাক্টিভিটিস লাগবে, এবং যদি আপনার রিসার্চ থাকে তাহলে তো ভালো, যদি পাবলিকেশন থাকে তাহলে তো আরও ভালো, মানে প্রোফাইলটা আরও বেশি স্ট্রং হবে। এখানে ভাইটাল একটা রোল প্লে করবে যদি আপনার আইএলটিএস স্কোরটা ভালো হয়। ওভারঅল সব কিছু মিলে একটা প্রোফাইল, আর যদি একটা প্রোফাইল যদি আপনি দাঁড় করাতে পারেন, তাহলে আল্লাহর রহমত আপনাকে মানে যে কোনো ইউনিভার্সিটি যেখানে আপনার মোটামুটি আপনি চিন্তা করতেছেন যে না এই ইউনিভার্সিটি থেকে আমাকে অফার লেটার দেবে, আপনি অফার লেটার পাবেন। আমি সব মিলিয়ে আমি 12টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছি, আমেরিকাতে, কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে। ইভেন আমি শেষ পর্যন্ত হয়তো আমি কানাডা চুজ করার পিছনে অনেকগুলো কারণ ছিল। আমার কাছে অনেকগুলা লিগ্যাল পয়েন্ট ছিল যে আসলে আমি কেন সেখানে যাব। আমি অস্ট্রেলিয়ার জন্য ফুল প্রসেস করে ফেলছিলাম এবং ফুল প্রসেস করে কিন্তু আমি যখন জিটি ক্লিয়ারেন্সের সময় আসছে তখন কিন্তু আর আমি ডকুমেন্ট সাবমিট করি নাই। তো এখন আরেকটা ব্যাপার হলো, ধরুন আপনি মিনিমাম একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নিয়ে আপনি নামবেন, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার একটু কস্ট থাকবে। তবে যেই কাজটা এজেন্সি দিয়ে করাবেন, ধরুন আপনি এজেন্সি দিয়ে যদি আপনি কানাডায় আসতে চান, মিনিমাম আপনার 25 থেকে 26 লাখ টাকা, কখনো 30 লাখ টাকাও চলে যাবে। আপনি যদি নিজে করেন, ধরেন আপনি সব কিছু মিলে 15 লাখ টাকা যাবে। এখন আপনি চিন্তা করেন যে কি আপনি নিজে করবেন নাকি আপনি এজেন্সি দিয়ে করাবেন, সেটা আপনার ইচ্ছা। অ্যাসিস্ট্যান্সের জন্য ধরেন আপনার পরামর্শ লাগবে, কোনো ডকুমেন্ট বুঝতেছেন না বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন বুঝতেছেন না, অথবা কীভাবে করবেন, আপনার কোন ডকুমেন্টেশন কখন করবেন, কীভাবে ফাইলটা সাজাবেন, কী করবেন আসলে বুঝতেছেন না,
সেই বিষয়ে পরামর্শের জন্য আপনি নক দিতে পারেন যে ভাই এটা কীভাবে করা যায়, হ্যাঁ? তাহলে এটা করলে কেমনে হবে বা এটা কীভাবে করতে চাই আমি। তাহলে সেই বিষয়ে আপনাকে সাপোর্ট দিব। আপনি যদি মানে এনি কাইন্ড অফ ইনফরমেশন ইউনিভার্সিটি বলেন, ভিসা ইনফরমেশন বলেন অথবা ভিসা অ্যাপ্লিকেশন বলেন, সকল প্রকার অ্যাসিস্ট্যান্টশিপ আপনি পাবেন, অ্যাসিস্ট্যান্ট আমরা দিব। কিন্তু আপনাকে পাশাপাশি মাথায় রাখতে হবে আপনার ফাইল আপনাকে দৌড়াইতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। এজেন্সিতে যাবেন না, ধোঁকা খাবেন না। যদি যান ২ টা কাজ হতে পারে। যদি লাক ভালো থাকে হয়ে যাবে, প্রচুর টাকা যাবে। আর যদি লাক খারাপ হয়, যদি ধরেন কোনো প্রকার হইল না, টাকাও লস হইল, ফাইলটা তো ধরেন ভিসা তো রিফিউজ হয়ে গেল এবং আপনি জানবেন না যে আসলে প্রপার কী, কী ডকুমেন্ট দেয়। এবং আমার কিছু লিগ্যাল পয়েন্ট আছে যেগুলো আমি বললে আপনাকে এজেন্সি ফাইলই নিবে না। আপনি যদি যাই বলেন যে আমাকে এইভাবে লাগবে, এটা করে দেন, এটা করে দেন, দেখবেন আপনার ফাইল নিবে না আপনার। কারণ তারা এভাবে করতে পারে না। এজেন্সিগুলো বেসিক্যালি সেই ফাইলগুলাই নেয় যেগুলো ভালো এবং চেষ্টা করে ওনাদের কিছু সিলেক্টেড কিছু ইউনিভার্সিটি, সিলেক্টেড কিছু কলেজ আছে, শুধু সেগুলো নিয়ে কাজ করবে। আপনি কিন্তু পাবলিক রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে যদি প্রফেসরকে মেইল দিতে বলেন একটা, প্রফেসর ম্যানেজ করতে বলেন, অথবা ধরুন আপনি এমন একটা ডিপার্টমেন্ট আপনি বললেন যে এই ডিপার্টমেন্টে আমি চাচ্ছি, এই সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছি, আপনাকে ডাইরেক্ট না বলে দিবে। কারণ ওনারা শুধুমাত্র যে কলেজগুলোর সাথে ওনাদের সাথে কমিউনিকেশান আছে অথবা ওগুলো রিপ্রেজেন্ট করে ওনারা ওগুলো নিয়ে কাজ করে, আদারগুলো নিয়ে কাজ করে না। এবং কাজ তো করবে না, কিন্তু আপনাকে আরও এমনভাবে ডিমোটিভেট করবে আপনি মনে করবেন যে আল্লাহ, আমার তো মনে হয় আমি বড় ভুল করে ফেললাম। আজকে এতটুকুই। আমি প্রত্যেকটা ইনফরমেশান স্টেপ বাই স্টেপ আমি 10টা ভিডিও বানাবো এবং এই 10টা ভিডিওর মধ্যে আমি সকল ইনফরমেশান দিয়ে দিব। ধরেন ফার্স্ট স্টেপে কী করবেন, আফটার অ্যাপ্লিকেশন আপনি কী করবেন, বিফোর ভিসা সাবমিশন আপনি কী করবেন, আফটার ভিসা সাবমিশনে কী করবেন, কী, কী ডকুমেন্ট লাগবে, কীভাবে ডকুমেন্টগুলো সাজাবেন এবং কোন, কোন জায়গা থেকে কী, কী ডকুমেন্ট বানাবেন। আপনার যে ডকুমেন্টগুলো বানাতে হবে এগুলা কোথায়, কোথায় গিয়ে আপনি বানাবেন, কোন, কোন জায়গায় গেলে আপনি এই ডকুমেন্টগুলার সঠিক একটা সমাধান পাবেন। আমি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতে পারেন। আর যদি মনে করেন যে না কোনো অ্যাসিস্ট্যান্সির প্রয়োজন আছে অথবা কোনো সহযোগিতার প্রয়োজন আছে, পরামর্শের প্রয়োজন আছে, এক্ষেত্রে নক করবেন। নক করার পরে পরবর্তী কথা যদি হোয়াটসঅ্যাপে হয় তাহলে হোয়াটসঅ্যাপে হবে, মেসেঞ্জারে হলে মেসেঞ্জারে হবে। আশা করি আপনিও সময় নিয়ে চেষ্টা করেন। সময় নিয়ে চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনিও পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আল্লাহর রহমতে ওয়েল সেট আপে চলে আসছি। 2 দিন হয়তো আমি একটু বেশি ব্যস্ত ছিলাম প্রথম 2 দিনে। মোটামুটি এখন আল্লাহর রহমতে সব কিছু ওকে। তো দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে। আর ভালো আছি, ভালো লাগতেছে এবং পাশাপাশি আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবাইকে মিস করতেছি। কারণ যেহেতু দীর্ঘদিন আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে একসাথে কাজ করছি, চলাফেরা করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।